সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। সংস্কার করবে কে, নির্বাচিত সরকার নাকি অন্তর্বর্তী সরকার? প্রশ্নটি জোরালো হলো বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে। তিনি বললেন, সংস্কারের গল্প তাদের সামনে করে লাভ হবে না, টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। সরকার ও রাজনৈতিক দলগুলোর এই মতভেদ কি সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াবে? ঐক্যমতের পথই বা কি? একইভাবে সম্প্রতি রাজনৈতিক আলোচনায় আসছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গ। সাম্প্রতিক এমন রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় কে করবে সংস্কার, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট, এবং মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আমরা আলোচনায় আসতে চাই। প্রথমেই যে প্রশ্নটি করতে চাই সাংবাদিক মাসুদ কামাল আপনার কাছে, অভ্যুত্থানের পরবর্তী যে সরকার গঠিত হয়েছিল তার ঘাড়ে তো আসলে রাষ্ট্র সংস্কারের একটা গুরু দায়িত্ব ছিল এবং সব রাজনৈতিক দল সেই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে। কিন্তু দিন গড়ার সাথে সাথে 4-4.5 মাসের মাথায় কি এমন মনে হচ্ছে যে নির্বাচন বা সংস্কারের দাবি অনেকটা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে রাজনৈতিক দলগুলো নিজেদের কাঁধে নিয়ে আসতে চাচ্ছে বা সংসদের কাঁধে নিয়ে আসতে চাচ্ছে? আমার কাছে মনে হয় এরকম মনে হচ্ছে। এর কারণ হলো দুটো হলো কীরকম। প্রথমত, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করার চেষ্টা করছেন, সেই সংস্কারটা খুব প্রপার ওয়েতে হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর দ্বিতীয়ত, সংস্কার হওয়ার আগ পর্যন্ত দেশটা তো চালাতে হবে। দেশে তো মানুষ আছে না, এরা তো ডেইলিতে শ্বাস প্রশ্বাস নেয়, তাদের তো ডেইলি ক্ষুধা লাগে না। তো এই যে প্রাত্যহিক যে চাহিদাগুলো, সেগুলো যে এই সরকার খুব সুচারুভাবে মেটাতে পারছে সেটাও নয়। এই দুটো কারণে, দ্বিতীয় যেটা বললাম যে তারা ঠিকঠাক মতো মেটাতে পারছে না মানুষের চাহিদাগুলো, এই কারণে সাধারণ মানুষের মধ্যে তাদের জনপ্রিয়তা আগের অবস্থায় নেই। আর তারা যেভাবে সংস্কার করছে সেই সংস্কারগুলো ভালো হচ্ছে না। যে এই দুটোতে রাজনৈতিক দলগুলো তাদের দাবিটা সামনে আনার সুযোগ পাচ্ছে। যখন তারা প্রথম ক্ষমতায় এলো, তখন যদি রাজনৈতিক দল বলতো যে এই সরকারটা ভালো হয়নি, এই সরকারটা যোগ্য লোক দিয়ে গঠন করা হয়নি, তাহলে মানুষ কিন্তু এটা পছন্দ করতো না। মানুষ পছন্দ না করলে তাদের একটা সমস্যা ছিল, কারণ তারা তো মানুষের সমর্থন নিয়ে ইলেকশন করবে, তারা তো ক্ষমতায় আসতে চায় মানুষের ভোট নিয়ে। কাজে তারা কিন্তু তখন বলেনি কথাটা, মনে মনে তারা অনেক কিছু ভেবেছে, কিন্তু তারা উপযুক্ত সময়ের অপেক্ষা করেছে। এখন যতই দিন যাবে, সময় তাদের তত বেশি উপযুক্ত বলে মনে হবে। এটি হলো আপনি যে বলছেন কেন মনে হচ্ছে, এটাই কারণে মনে হচ্ছে। এখন যে কথাটা আমি বললাম যে তারা কি আসলে ভালো সংস্কারের উদ্যোগ নিতে পারছে না? হ্যাঁ, পাচ্ছে না, সিম্পল পাচ্ছে না। তারা অনেকগুলি সংস্কার কমিশন করেছে। এতগুলি কমিশনের যাদের দিয়ে করা, যেমন ধরুন উদাহরণ দিয়ে বলি আপনাকে, আপনি একটা বিল্ডিং বানাবেন, আপনি কাকে দিয়ে বানাবেন? আপনি প্রফেশনাল লোক দিয়ে বানাবেন, আপনি যোগ্য লোক দিয়ে বানাবেন। আমি বললাম আমি আপনার খুব পছন্দের লোক, ক্লোজ লোক, একসঙ্গে ইয়ার দোস্তের মতো চা পানি খাই। আমি বললাম, ভাই তোমার হাতে ক্ষমতা আছে, আমার ঢুকাই দাও না এখানে ঢুকাই দিলেও তো একটা সম্মান, লোকে চিনবে যে সংস্কার কমিশনে আমি আসি, মাসে মাসে জয়েন্ট সেক্রেটারির একটা সম্মান পাবো, কিছু বেতনও পাবো, টাকা পয়সা কিছু পাবো, মন্দ তো না। দেও না ঢুকে, ক্ষমতা আছে, আপনি আমার ঢুকাই দিলেন। এখন আমি কি এই ভবন তৈরির ক্ষেত্রে কোনো কিছু ভূমিকা রাখতে পারবো ভাই? বরং আমি ডিস্টার্ব করবো। ওখানে যদি 2-1 লোক থাকে যারা ভবনটা বানাতে পারে, তাদেরকে আমি ডিস্টার্ব করবো আসলে আমি। কারণ আমার তো কোনো কাজ নাই, আমি যদি চুপচাপ বসে থাকি দেখতে কেমন লাগবে না? তো তাদের ডাকবো, আলাপ করবো, আমার এক্সপিরিয়েন্স বিনিময় করবো, যে এক্সপিরিয়েন্সের সঙ্গে ভবন তৈরির কোনো সম্পর্কই নেই, বিনিময় করবো, এভাবে তাদের আমি ডিস্টার্ব করবো। আপনার কি মনে হচ্ছে যে যেই সংস্কার কমিশনগুলো যাদেরকে নিয়ে গঠিত হয়েছে তাদের যোগ্যতার ঘাটতি আছে? আবার একদিকে বিষয়টা হচ্ছে যে 31 ডিসেম্বর পর্যন্ত তো সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার তারিখ আছে, তারপরে তো আসলে বোঝা যাবে যে 31 ডিসেম্বর না, এটা জানুয়ারি পর্যন্ত নেওয়া হয়েছে। জি, জানুয়ারি মাস, 31 জানুয়ারি করা হয়েছে। জি, হ্যাঁ, তারপরে বোঝা যাবে। ইউর রাইট, এটা কিন্তু খুব ভালো কথা বলছেন, ইউর রাইট। এখন আপনি আমাকে একটা কিছু বানাতে বললেন যে তুমি আমাকে পোলাও বানিয়ে দেখাও। আপনি দেখলেন আমি গুড়, চিনি, দই, দুধ সব আইনে নিয়ে বসে দিয়েছি। আপনি বলবেন ভাই এইগুলির মধ্যে কোনটা পোলাও লাগবে? আমি বললাম ভাই রাখেন না,
দেখেন না পোলাও বানাতে পারি কিনা। আপনি তো আমাকে 1 ঘন্টা সময় দিয়েছেন, 2 ঘন্টা সময় দিয়েছেন, 2 ঘন্টা পরে বলেন, আগে বলেন কেন? আপনি কি বলবেন? ভাই তুমি সরো। কারণ চিনি, দুধ, দই, মিষ্টি এগুলো যদি পোলাও হয় না, হয় না তো। কাজে কে কোন কাজটা পারে অথবা কে কি করছে এটা তো আমরা দেখছি। প্রশ্ন তোলার সুযোগ আপনি দিচ্ছেন কেন? এক্সাম্পল দিয়ে বলি, অত দূর যাওয়া দরকার নেই। আপনি অত অন্য আলাপ নাই গেলাম, আমি তো ভাই গণমাধ্যমটা তো বুঝি। আমি 35 বছর গণমাধ্যমে আছি, 35 বছর টানা। আমি আমাদের বেকারও ছিলাম না, এখন আমি চাকরি ছেড়ে দিছি, এখন আমি অবসরে আছি। আমি কোনোদিন বেকারও ছিলাম না, সারা জীবনে অ্যাক্টিভ সাংবাদিকতা করছি, সাংবাদিকতার প্রতিটি ক্ষেত্রে আমি কাজ করছি। আমি যাদেরকে চিনি এখানে যারা গণমাধ্যম কমিশনে যারা আছে, এদের একজন মানে 2-1 জন ছাড়া, 2-1 জন, তাও অনেক কষ্ট করে 5 মার্ক দেবো আমি। বাকিরা যোগ্য না, অযোগ্য লোক, সিম্পলি অযোগ্য লোক। আমি বললাম, আমি তো দায়িত্ব নিয়ে বললাম ভাই, আমি কিন্তু কোনো অ্যাপ্রেন্টিস রিপোর্টার না, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বললাম। রাজনৈতিক দলগুলো আসলে কি সেই সংস্কারের আকাঙ্ক্ষা, সংস্কারের যে আকাঙ্ক্ষা সেগুলো কামাল আহমেদ সাহেব উনি তো ব্রিটেনের নাগরিক, ওখানে নাগরিকত্ব নেওয়ার সময় উনি ওত দেন নাই যে এই দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কথা, এই স্বার্থের পক্ষে উনি কাজ করবেন, বলেন নাই তো। উনি কি ব্রিটেনের স্বার্থের পক্ষে একটা গণমাধ্যম কমিশনের রিপোর্ট দেবেন নাকি আমার স্বার্থের পরিপ্রেক্ষিতে দেবেন? এবং উনি প্রমাণিত ব্যর্থ। উনি প্রথমত কিছুদিন জব করছেন, সুবিধা করতে পারেন না, চলে গেছেন। ভাই এগুলো খুব খারাপ লাগবে, বলবেন যে এত বড় লোকের সম্পর্কে আপনি বললাম। আমি সবার সম্পর্কে বলি, কারণ আমি যেটা সত্য মনে করি এটা আমি বলি। এগুলো ঠিক হয় নাই। আলী রিয়াজ স্যার আমার স্যার, কিন্তু আমার টিচার, ডাইরেক্ট টিচার, আমি তো ক্লাস করেছি, অত্যন্ত ভালো টিচার, ওনার অনেক গুণ আছে, কিন্তু উনি সংবিধান বিশেষজ্ঞ, এটা কেউ কান্না করে বললো আমি বিশ্বাস করবো না। উনি কোনোভাবে সংবিধান বিশেষজ্ঞ না। উনি জানালেন যে টিচার ছিলেন, তারপরে হয়তো পলিটিক্যাল সায়েন্স একটা ডিগ্রি নেওয়া হতো, পলিটিক্যাল সায়েন্সের মাস্টার হয়েছেন। উনি সংবিধান বিশেষজ্ঞ না, তাকে আপনি দিয়েছেন ওটা সংবিধান কাজ করার জন্য। এখন আবার জাতীয় ঐক্য করবেন, উনি সেটা ভাইস চেয়ারম্যান, তো উনিও তো আমেরিকান নাগরিক। আমার দেশে কি কেউ নাই? কেউ নাই আমার দেশে। আপনি কাউকে খুঁজে পান না, তার মানে আপনি প্রয়োজনীয় লোকটাকে খুঁজে পর্যন্ত বের করতে পারেন না, আপনি এত অযোগ্য। ঠিক আছে, আমরা আসবো আপনার কাছে। আমি ববি হাজ্জাজের কাছে একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টা একদম স্পষ্ট করে বলেছেন যে অল্প কিছু সংস্কার সহ যদি নির্বাচন করতে হয় তাহলে 2025 সালের শেষ নাগাদ, আর একটু বিস্তৃত আকারে সংস্কার করে নির্বাচন করতে হলে 2026-এর মাঝামাঝি হয়ে যাবে। আপনাদের দলীয়ভাবে অবস্থান কি? যেমন বিএনপি কিছুটা অধৈর্য হয়ে যাচ্ছে, জামাত বলেছে যে প্রয়োজনীয় সংস্কারের জন্য যতটুকু সময় সেটা দিতে চায়, গণ অধিকার পরিষদ একই রকম কথা বলেছে। দলীয়ভাবে আপনাদের অবস্থানটা কি? জি, প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকে আমার বিজ্ঞ সহ আলোচক সহ সময় টিভির পর্দায় যারা দেখছেন এবং আগামীতে দেখবেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনি একটা শব্দ সুন্দর ব্যবহার করেছেন, স্পষ্টভাবে বলেছেন। আমি আপনার সাথে ছোট্ট একটু দ্বিমত পোষণ করব যে আমি কোনো স্পষ্টতা খুঁজে পাইনি। অত্যন্ত শ্রদ্ধা, মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনেক শ্রদ্ধা রেখে বলছি, আমরা আরেকটু স্পষ্টতা আসলে আমাদের আমরা চেয়েছিলাম, আমাদের প্রত্যাশা ছিল আরও স্পষ্টভাবে উনি বলবেন। উনি বেসিকলি বলেছেন যে আপনারা যদি আমাকে তাড়া দেন আমি এই সময় দেবো, আমাকে যদি তাড়া না দেন এই সময় দেবো। এটা কোনো স্পষ্টতা না। স্পষ্টতা তখন হতো যে এই কাজগুলো আমরা করব, এই কাজগুলোর দায়িত্ব আমরা মনে করি আমাদের উপরে আছে এবং এই কাজগুলো করতে এই সময় আমাদের লাগবে, সেটা আমরা আপাতত নির্ণয় করেছি। তো তখন ওই কাজগুলো বললে হয়তো মাসুদ ভাই ওনার জায়গা থেকে বলতেন যে ভাই এই কাজটা এতদিনে লাগার কথা না, আবার আমরা আমাদের জায়গা থেকে এই কাজটা আর বেশি সময় লাগতে পারে, এই কাজ হয়তো আপনার না, এই কাজ হয়তো অন্য কারো। কিন্তু মানে ওই যে স্পষ্ট যে শব্দটা ব্যবহার করেন ওইটা বড় দাগে মিসিং ছিল। এবং এই যে এখন যে কমিশনের কথাগুলো হচ্ছে, আপনারা কমিশনের কথা বলছিলেন, নতুন একটা শুনলাম জাতীয় ঐক্য কমিশন হবে। মানে জাতীয় ঐক্য কমিশনের কাজ কি? তাহলে কি আমরা নতুন করে সরকার পরিচালনা কমিশন তৈরি করবো একটা? মানে এগুলো তো সরকারের কাজ। কমিশনের জাতীয় ঐক্য কমিশন, ইট বগলস দ্য মাইন্ড। এবং আমি মাসুদ ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে আলী রিয়াজ সাহেব উনি আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের একাডেমিক, সো আলী রিয়াজ সাহেব অ্যাটলিস্ট আমার কাছ থেকে 100টা সাইটেশন পেয়েছেন। হ্যাঁ, মানে ওনার আমাকে লাগবে না সাইটেশনের জন্য, উনি বিজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী, বাট অ্যাটলিস্ট আমার কাছে 100টা সাইটেশন উনি পেয়েছেন। হ্যাভিং সেড দ্যাট, উনি বাংলাদেশের মানুষ না। বাংলাদেশের মানুষ না মানে কি? মানে বাংলাদেশের সাথে উনি কানেক্টেড না, উনি কর্মরত বিদেশে।
বিদেশে থাকেন, ওখানে কাজ করেন, বাংলাদেশ নিয়ে নিশ্চয়ই কিন্তু উনি তার রিসার্চ করেন। অনেক অনেক গবেষণা তো বাংলাদেশ কেন্দ্রিক, যেমন দেখেন, ভয়ের সংস্কৃতি নিয়ে গবেষণা তিনি। এখন আপনি যদি আমাকে বলেন গবেষণা বাংলাদেশ কেন্দ্রিক, অনেক বিদেশি আছে যাদের অনেক গবেষণা বাংলাদেশ কেন্দ্রিক, তাহলে আমরা তাদেরকেও নিয়ে আসি। জাস্ট বিকজ চামড়া খয়েরি বলে আপনি আসবেন আর ও চামড়া সাদা বলে ও আসবে না, এই ধরনের বৈষম্য কেন? আমরা না বৈষম্য বিরোধী কাজ করছিলাম। এগেন, আমি আলী রিয়াজ সাহেবকে ছোট করছি না, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, যার জন্য আমি প্রথমেই শুরু করলাম যে আমি নিজে ওনার মিনিমাম 100 বার ওনাকে সাইট করেছি আমার রিসার্চ পেপারসগুলোতে। হ্যাঁ, সো কিন্তু সংবিধান বিশেষজ্ঞ উনি না, মাসুদ ভাই যেটা বলেছেন। একই সাথে আমি আরেকটা পয়েন্ট তুলবো, যেটা হয়তো মাসুদ ভাই মেনশন করেননি, আমি শিওর উনিও চিন্তা করেছেন, যে উনি তো আলী রিয়াজ সাহেব তো এই দেশের মাটির সাথে কানেক্টেড না। কিভাবে কানেক্টেড না? মানে আজকে যদি আপনি মাসুদ ভাইয়ের সাথে কথা বলেন, মাসুদ ভাই ওনার 35 বছরের অভিজ্ঞতার কথা বললেন, কিন্তু 35 বছর একে একে অভিজ্ঞতা হয়নি। মানে গণমাধ্যমের সাথে যারা জড়িত আছেন বা গণমাধ্যমের সাথে যাদের জড়িত থাকবার কথা, এদের সবাইকে 20, 25, 30, 35 বছর ধরে উনি পার্সোনালি চেনেন। কে কি করতে পারেন না পারেন উনি পার্সোনালি জানেন। আমরা 1.5 দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে আছি। বাংলাদেশের রাজনীতিতে আসলে কে কি, একাডেমিক না, কিন্তু আমি নিজেও একজন একাডেমিক, সো সায়েন্টিফিক রিসার্চ পেপার আমরা কি লিখি আমরা জানি। অ্যাকচুয়ালি তার মনের ভিতরে কি আছে, সে বসে কি বলে কি করে, এটা আমরা 1.5 দশক ধরে তাদের সাথে দিনরাত উঠা বসা করে শিখেছি, একে অপরকে চিনি জানি। পুশ কামস টু শভ, আন্দোলনে কে নামবে কে নামবে না, কে বড় কথা বলবে, কে একটা ঢিল দেখলে দৌড়াবে, কে 10টা বাড়ি খেলেও দৌড়াবে না, এগুলো আমরা জানি। এগুলো আপনি যদি এখানে না থাকেন, এখানকার মানুষ না হন, আপনাকে অশ্রদ্ধা করে বলছি কিন্তু আপনি তো জানবেন না ভাই। তো আলী রিয়াজ সাহেব এখানকার না, উনি জানবেন না। এই যে সংস্কার নিয়ে কথা, সংস্কার মানে কি এইটুকু পর্যন্ত আজ পর্যন্ত কেউ পরিষ্কার করেনি। আমি সমালোচনা করেই বলছি সরকারের, যে সরকারের সবাই যখন সংস্কার নিয়ে বলেন সংস্কার মানে কি, যেমন মনে করেন এখন সংস্কার নিয়ে যদি আমরা কথা বলি, হ্যাঁ বড় দাগে, আমি নিজে আমার দল থেকে আমরা কয়েক সপ্তাহ আগে সংস্কারের বড় দাগে সংস্কার কি কি চাই কতগুলো যে কয়েকশো সংস্কার লিপিবদ্ধ করে আমরা গণমাধ্যমের কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সবার কাছে পৌঁছে দিয়েছি। সো সংস্কার মানে কি? এখন আপনি বলছেন নির্বাচন দিতে হলে একটা পুলিশের সংস্কার লাগবে, নিশ্চয়ই পুলিশের সংস্কার লাগবে, যে অবস্থায় পুলিশ ছিল। তো পুলিশ সংস্কার করতে হলে আপনি একটা পুলিশ কমিশন গঠন করেন, পুলিশ কমিশনকে আপনি দায়িত্ব দেন, পুলিশ কমিশনকে দায়িত্ব দেন তাদের 6 মাস দেন নতুন আপনার করা কি বলেন না রিক্রুটমেন্ট করার, আপনি অর্ডিন্যান্সের মাধ্যমে নতুন আইন করেন যেটার আন্ডারে পুলিশ কমিশন তৈরি হতে পারে, পরে যে পার্লামেন্টে সেটা ওকে করা যাবে। এগুলো করতে তো 2 বছর লাগে না ভাই। এবং রাইট নাও আইন শৃঙ্খলা বাহিনী কন্ট্রোলে নেই দেশ, তাহলে এটা তো আরো তাড়াতাড়ি করা দরকার। এটা শুধু নির্বাচনের জন্য সংস্কার না ভাই, এটা ইমিডিয়েট জনগণের ভোগান্তি কমানোর সংস্কার। এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি চলে যাচ্ছে, এইটা ভোগান্তি কমানোর সংস্কার কি করেছেন আপনি? মনে করেন এই যে জুডিশিয়াল সংস্কার করবেন, এগেন আরেকটা বড় দাগে আমরা নিজেরা বলছি বিশাল আকারে সংস্কার দরকার। তো সংস্কার আপনি কতখানি করবেন? নতুন চিফ জাস্টিস দিয়েছেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফর্ম হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে তাড়াতাড়ি দায়িত্বরত করেন, তারা এই কাজগুলো করতে হবে, তাহলেই তো সংস্কার হবে। আপনি সংস্কার কথা বলে যাবেন, সংস্কার আসলে কি হচ্ছে? 6টা প্রথমে সংস্কার কমিশন দেয়া হলো, তারা কোন স্টেক হোল্ডারের সাথে, এবং আমি এগেন মাসুদ ভাই যেমন বললেন দায়িত্ব নিয়ে বলছেন, আমিও একজন স্টেক হোল্ডার হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি, কারো কোনো বড় স্টেক হোল্ডারের সাথে ভালোভাবে চুলচেরা আলোচনা তারা করেননি, তারা বসেননি। সংবিধান সংস্কার কমিশন তো কারোর সাথেই বসেনি। সংবিধান সংস্কার কমিশন সবাইকে বলেছে আপনারা লিখিত আকারে দেন। আপনি জানেন ভাই 18 কোটি জনগণ যখন লিখিত আকারে দেওয়া শুরু করবে, আপনার কতখানি রিসোর্সেস লাগবে জাস্ট ওইটা অ্যানালাইজ করতে, জাস্ট ডাউনলোড করতে কতখানি আপনার রিসোর্সেস লাগবে? আপনি আমাকে বলেন, আপনি আমাকে এখন জার্নালিস্ট হিসেবে খবর নিয়ে বলেন যে সংবিধান সংস্কার কমিশনে জাস্ট ডেটা অ্যানালিসিসের জন্য কয় হাজার ব্যক্তি দেওয়া হয়েছে, কত টেরাবাইটস অফ ডেটা অ্যানালিসিসের এবিলিটি দেওয়া হয়েছে। মাইক্রোসফট থেকে কিনেছে না গুগল থেকে কিনেছে? কারণ এইটা যেই এবিলিটি দরকার ডেটা অ্যানালিসিসের, সেটা যখন কিনবে সব পেপারের ফ্রন্ট পেজে আসবে। কার কাছে সেক্ষেত্রে কি আপনারা এই কাজগুলো না, আমি জাস্ট বলছি এই কাজগুলো এগেন আমি নিন্দার জন্য বলছি না, কিন্তু আবার পরিষ্কার করি, সমালোচনা করছি, কারণ এই জিনিসটা দরকার। মানে আমরা জাতিগতভাবে পিছিয়ে পড়ছি, অনেক আশা অনেক আস্থা নিয়ে আমরা ইন্টারিম সরকারের হাতে দায়িত্ব দিয়েছি যে তারা এই দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করবেন, কিন্তু তারা এখন যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক যে তারা বিভাজনের কথা বলছে ভেতর থেকে। মানে এই ইন্টারিম সরকারের ভেতর থেকে একজন আপনার উপদেষ্টা হঠাৎ করে বলছেন রাজনৈতিক দলরা তাদের সাথে শত্রুতামি করছে, তাদেরকে নামাতে চায়। আরে ভাই, রাজনৈতিক দলরা সাপোর্ট না দিলে আপনারা এই মুহূর্তে থাকতে পারতেন না, কারণ আইন শৃঙ্খলা বাহিনী দেশে নাই। মানে বাস্তবতায় যদি আসি ভাই, যে এখন যদি রাজনৈতিক দলে আমরা যারা আছি, আমরা সবাই যদি যেভাবে একসাথে সবাই নেমেছিলাম জুলাই অগস্টে, এগেন শুধু আমরা নামি নাই, জুলাই অগস্টে শুধু আমরা নেমে করতে পারিনি, পুরো সমগ্র বাংলাদেশের জনগণ নেমেছিল জুলাই অগস্টে বলেই হাসিনার পতন হয়েছিল। কিন্তু এখন যে অবস্থা, হাসিনার ওই ক্ষমতা কিন্তু এখন নেই,
মানে কারোর হাতে এখন আর ওই ক্ষমতা নেই। আমি এখন একটা যদি প্রশ্ন রাজনৈতিক দলগুলো নামে, ববি ভাই আপনার কাছে একটু জি। করতে চাই যে জি। সংস্কারের বিষয় বলতে গেলে আপনি যদি শুধুমাত্র নির্বাচনের জন্য বলি সেক্ষেত্রে ভোটার তালিকা হালনাগাদ করার বিষয় জি, আছে, নিশ্চয়ই। এবং প্রবাসীদের ভোটার হিসেবে just এই হালনাগাদটা- সংযুক্ত করার বিষয় আছে, এই সব বিষয়গুলো করতেও তো একটা সময় সাপেক্ষ বিষয়। আপনারা নিশ্চয়ই। এইটুকু সময় কি আসলে না, না, সরকারকে না, না, দিতে না, চান? আপনি আবার পয়েন্টটা ভুল ধরছেন। প্রথমত আপনি ভোটার তালিকা হালনাগাদের কথা বললেন, এটা নতুন প্রধান নির্বাচন কমিশনার অলরেডি বলেছেন মার্চের 2 তারিখের ভিতরে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা জিনিস আমি আবার ক্লিয়ার করি, মানে আমার কাছে মনে হয় সব জায়গায় এই জিনিসটা বারবার ক্লিয়ার করতে হয়। আমার পরিচিত কোনো রাজনৈতিক দল, মানে যারা এক দফা আন্দোলনে ছিল, এনডিএম বলেন, বিএনপি বলেন, বা অন্য 2টা নাম বলেন, কেউ কিন্তু সরকারকে পুশ করেনি কালকে নির্বাচন দেন। কেউ সরকারকে পুশ করেনি। সবাই একটা কথা বারবার করে বলছি, ভাই একটু স্পষ্টভাবে পরিষ্কার করে বলেন, তখন আমরা আলোচনাটাও করতে পারি আসলে কতদিনে নির্বাচন করা যেতে পারে। কারণ শুধু নির্বাচন যদি হতে হয় তাহলে 3 মাসে নির্বাচন দেওয়া যায়। আমরাও চাই কিছু বড় দাগে সংস্কার হয়ে নির্বাচন হোক। তো সেই সেই বড় সংস্কারগুলো দাগে কি? মানে না, বড় সেই দাগে- সংস্কারগুলো এই যে বললাম তো, যে সংস্কারগুলো ইজিলি করা যায়, এই যে পুলিশ সংস্কার, আপনার সাথে মাত্র কথা বললাম, কি পুলিশ সংস্কার করা যায় সেটা করা হয়েছে? এখনো করা হয়নি। আমরা পিছিয়ে আছি। 5 মাস হয়ে গেছে একটা সরকারের, 5 মাস হয়ে গেছে, এবং এই 5 মাসে সরকার বড়ভাবে, এগেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, দরকার ইফ ইউ উইল থ্রু মাই ফ্রাস্ট্রেশন বলেন, যেটাই বলেন, আপনার শোর মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি যে আপনার স্টেক হোল্ডারদের নিয়ে বসেন না ভাই, রাজনৈতিক দলদের নিয়ে বসেন, আপনার গণমাধ্যমের যারা অভিজ্ঞ ওনাদেরকে নিয়ে বসেন, আপনার ব্যবসায়ী সমাজের যারা আছেন তাদেরকে নিয়ে বসেন। আজকে দ্রব্যমূল্য আপনি নিয়ন্ত্রণে আনবেন, ব্যবসায়ী সমাজের সাথে বসবেন না, এটা হয়? আপনি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চান, ব্যবসায়ী সমাজের সাথে বসবেন না, এটা হয়? আপনি জনগণের সম্পৃক্ততা চান, রাজনৈতিক দলের সাথে বসবেন না, এটা হয়? এবং এই যে হাসিনা যে জিনিসটা তৈরি করেছিল যে রাজনৈতিক দল মানে মন্দ, এদেরকে দূরে রাখো, এদেরকে দূরে রাখো, এটা হাসিনা নিজের পারপাস সার্ভ করার জন্য করছিল। ধন্যবাদ। আজকেও যদি আমরা সেই ন্যারেটিভ নিয়ে দৌড়াই যে রাজনৈতিক দলরা মন্দ, এদেরকে দূরে, ভাই রাজনৈতিক দলরাই তো জনগণের সাথে থাকে, কারণ তাদেরকে ভোট চাইতে যাইতে হয়। অসংখ্য ধন্যবাদ ববি ভাই। আমি মাসুদ কামাল ভাইয়ের কাছে আরেকবার আসতে চাই যে পঞ্চদশ সংশোধনী সেটি বাতিল করা হলো, এবং আমরা জানি যে পঞ্চদশ সংশোধনীতে 54টি পরিবর্তন আনা হয়েছিল, সেখান থেকে 6টি বিষয়কে হাইকোর্ট বাতিল করেছে, বাকি প্রায় 48টি বিষয় থাকে। তার মানে এই যে সংশোধনীটাও বাতিল করা হলো সেটাও একটি মানে আধখাতসাভাবে বাতিল করা হলো, এবং বাকিটা সংসদের হাতে ছেড়ে দিয়েছে। মানে এইখানে কি আসলে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের বিষয়গুলো নিচ্ছে সংবিধানের ক্ষেত্রেও পঞ্চদশ সংশোধনী যদি আমরা ধরে নিই, সেটা আসলে খুব একটা পরিপূর্ণভাবে হচ্ছে না বলে কি মনে হচ্ছে? না, এটা হয়েছে জানেন কি, এটা দুটো কারণে হয়েছে। এই যে সংবিধান পঞ্চদশ সংশোধন যেটা বাতিল করলো আর কি হাইকোর্ট, এটা দুটো কারণে করেছে বলে আমার ধারণা। এই মুহূর্তে এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না। এটা ইম্পর্টেন্ট ব্যাপার না এই কারণে, আপনি তো সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন করছেন, এই কমিশন তো কিছু রিপোর্ট দিবে না। এখন আপনি একটা আপনার মানে এটা করার মাধ্যমে আপনি তত্ত্বাবধায়ক সরকারের এই প্রসঙ্গটা বলছেন যে ওইটা আবার আসলো। এখন হাইকোর্ট এটা কিভাবে করে পারে কিনা আমি ঠিক জানি না, ওনারা আইনজীবী আছেন, ভালো বুঝবেন। সংবিধানের বিষয়ে চেঞ্জটা ওনারা কীভাবে আনেন আমি বলতে পারবো না। আমার জানা জ্ঞান ছিল যে সংবিধানের কোনো একটা কিছু চেঞ্জ করতে হলেই গণপরিষদ লাগে, এরকম আমার একটা ধারণা ছিল। তো আমি জানি না, উনি বলতে পারবেন। তো তারপরে তো হলো ওই একটা অধ্যায়, ওই একটা আপনার সংশোধনী বাতিল করে দেওয়ার পরে তার মাধ্যমে অটো এগুলো হয়ে গেলো কিনা, হতেও পারে এরকম একবার শুনেছিলাম যে মুন সিনেমা নিয়ে একটা হয়েছিল, মামলা হয়েছিল, ওই মামলা ফলে নাকি বাংলাদেশের সামরিক শাসন সব অবৈধ হয়ে গেছিল। শুনলাম, বেশ হাততালি পড়লো অনেকে, হ্যাঁ সামরিক শাসন অবৈধ। তো অবৈধ সামরিক শাসনে যে সমস্ত কাজ করছে ওই কাজগুলিকে অবৈধ হয়েছে ভাই, হয় না? তাহলে ওই অবৈধ হইলে কি না হইলে কি? এখন কোশ্চেনটা হলো কি, এইগুলো তো 2 দিন পরে একটা সংস্কার কমিশন একটা রিপোর্ট দিবেন, ওই রিপোর্টটা দেওয়ার পর ওটার উপর ভিত্তি করে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সবাই আলাপ করবে, এই গভর্নমেন্ট আলাপ করবে, তারা একটা সিদ্ধান্তে পৌঁছবে। হয়তো পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে একটা এইভাবে একটা ঐক্যমত পৌঁছার চেষ্টা করবে, আমি জানি না, আমি হাইপোথেটিক্যালি বলছি, হয়তো চেষ্টা করবে যে আপনারা সবাই স্বীকার করেন, যদি আপনারা ক্ষমতায় যান তাহলে এটা আপনার সংসদে পাশ করবেন, এরকম একটা বলতে পারে। তো সেগুলি যখন হবে তখন এই পরিবর্তনগুলো খুব এই মুহূর্তে খুব জরুরি কিনা আমি জানি না। তবে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যাপারটা আছে এটা জরুরি, এটা অবশ্যই জরুরি, এবং এটা এই মানে এই কোর্টের মাধ্যমে এটা মানে আনাটাও খুব জরুরি কিনা। কোর্টের মাধ্যমে তো, কোর্ট ছাড়াই তো অনেক কিছু হয়েছে, সংবিধানে না এরকম অনেক কিছু হয়েছে না। এই জায়গাটায় আমি একটা কথা বলতে চাই যে ত্রয়োদশ সংশোধনী যখন বাতিল করা হয়েছে, যেখানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি ছিল, তখনও দেখা গেছে যে বিচারপতিদের এক ধরনের ব্যবহার করা হয়েছে, যে বেশিরভাগ বিচারপতি এটার বিরুদ্ধে রায় দিয়েছে এবং অসাংবিধানিক বলে উল্লেখ করায় পরবর্তীতে সংসদে এটি উঠেছে।
ত্রয়োদশ সংশোধনী বাতিল করার ক্ষেত্রে, মানে বিচারপতি বা বিচারালয় কি আসলে সংবিধানের বিষয়ে অনেক বেশি ব্যবহার করা হয়েছে কিনা আপনার কি মনে হয়? শুনেন, কি বলবেন, বলতে ভয় লাগে তো বলি, বিচারপতিদের ব্যবহার করা হয় না, বিচারপতিরা নিজ দায়িত্বে ব্যবহৃত হয়। এটা হলো আমার অবজারভেশন, আমি এভাবে ভাবি। এই ভাবনার কারণে আমি হয়তো বড় কোনো আইনগত ভুল করলাম কিনা জানি না, এটা হলো আমার অবজারভেশন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পরে কি পরিবর্তন হবে আপনি মনে আমি করেন? আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। অগাস্ট মাসে আমাদের এই হাইকোর্টের একটা রায় হলো যে ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা দিতে হবে। রায় হয়েছিল না? রায় কিন্তু হয়ে গেছে। সেই রায়ের পরে সরকার চেঞ্জ হয়ে গেল, নতুন সরকার আসলো। এখন রায় তো প্রথমে একটা দেয়, তারপরে লিখতে হয় না? যখন লিখতে গেল ওই দুই বিচারক আর লিখলেন না, এই রায়টা লিখে তারা বিব্রত বোধ করছেন যে রায়টা তাহলে কি হলো, কি দাঁড়ালো অবস্থাটা। ওনারা কেন, কি চিন্তা করে বললেন যে এইটা তাকে দিতে হবে? বলছেন তো ভাই, চিন্তা তো করছেন, চিন্তা করে বলছেন, আবার পরে আবার চিন্তা করে বললেন এটা আমি লিখবো না। তাহলে আপনি চিন্তাটা কোন ধারায় প্রবাহিত হলো এটা আপনি আমাকে জানাবেন না? জনগণের জানার অধিকার নাই? আপনি যে বেতনটা পান এই বেতনটা তো আমি দিই রে ভাই, আমার বেতনটাকে আমি অপাত্রে দান করছি, আমার জানার অধিকার নাই? উনি বললেন না, উনি বিব্রত বোধ করলেন। কি হলো নেট রেজাল্ট? তাহলে আমি তো ওনাকে যদি জিজ্ঞাসা করি আপনি কি আগে চাপে পড়ে রায় দিয়েছিলেন, অথবা যদি জিজ্ঞাসা করি এখন কি চাপে পড়ে বিব্রত হচ্ছেন, উনি কি জবাব দিবেন? আমি তো মনে করি ওই দুই বিচারপতির উচিত ছিল রিজাইন করা। ওনাদের নৈতিক অবস্থানটা ওই পর্যায়ে থাকা উচিত ছিল যে আমি আগে পারি নাই কাজটা করতে। উনি আগেরটাই বলেন, আগের সরকার আমাকে চাপে রেখে বাধ্য করেছে, আমি পারি নাই, অতএব আমি অন্যায় করেছি, আমি যে ওত নিয়েছি এটা আমার জন্য এটা অন্যায় হয়েছে, আমি ওত ভঙ্গ করেছি, আমি আর এই চাকরি করবো না। তাহলে ওনাকে আমি হিরো মনে করতাম। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো বহাল হলো, তো এটা এখন বলে ওনাকে কি আমি কি মনে পরিবর্তন করব? হবে আপনি মনে করেন যে রাজনৈতিক প্রভাব একটা ছিল বিচারালয়ের উপর, এটা ভাই সবাই আমি স্বীকার আপনাকে করে একটা নেবে? কথা বলি, সংবিধান মংবিধান কিছু না, সব কিছু হলো মাথায়, আপনার চিন্তায়, আপনার নিয়তে। সংবিধান আপনি যাই করেন, আচ্ছা এই যে সংবিধানটা ছিল, এই সংবিধান কি বলা হয়েছিল যে শেখ রেহানা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করবে? লেখা ছিল? ওখানে কি লেখা ছিল শেখ পরিবারের সবাই অর্থ কামাই করলে তাদের কেউ ধরবে না? লেখা ছিল? ছিল না তো। ওই সংবিধানের আলোকিত তারা এগুলো করছে, আকাম কুকাম করছে, করছে না? আচ্ছা অত দূর বাদ দেন, আপনি মুসলমান তো ভাই, আমি তো মুসলমান, আমার আপনার জন্য সবচেয়ে পবিত্র গ্রন্থ কোনটা? কোরআন। আমরা তো বলি এটা পরিপূর্ণ জীবন বিধান, বলি না? তুবলিগে মারামারি গেছে একজন মূল্য কোনো একই কোরআনের অনুসারিত, তো দোষটা কি কোরআনের নাকি ওদের নাকি মানুষের? যার মানার কথা সে তো মানতেছে না, সে তো তার মতো করে মানতেছে। আপনি সংবিধান যাই করেন না কেন, যে মানবে সে তো তার মতো করে মানবে, জি। তো ওইটাকে আপনি ফিরাবেন কি দিয়া? এই পর্যায়ে আমার আবুল মনসুর আহমেদের একটা উক্তি মনে পড়ে গেল। তিনি একবার বলেছিলেন যে ৭২-এর সংবিধান হওয়ার পরে বলছেন যে এটা আসলে সংবিধান মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে, কিন্তু বাকিটা নির্ভর করবে যারা সংবিধান প্রয়োগ করবে তাদের উপরে। এখন এই বিষয়ে আরেকটি বিষয় রায়, মানে এই পঞ্চদশ সংশোধনী বাতিল করা যিনি রিটকারী বদিউল আলম মজুমদার, তিনিও বলেছেন যে এই রায়ের মাধ্যমে মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার মতো একটা দ্বার উন্মোচিত হলো, কিন্তু ফিরবে কিনা সেটি নির্ভর করবে রাজনীতিক সহ সবার আচরণের মধ্য দিয়ে। জি নিশ্চয়ই। দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ভাই জুডিশিয়ারিকে যেটা বললেন, আসলে রাজনৈতিক প্রভাব আমরা শুধু কনস্টিটিউশনালি না, এগেন কনস্টিটিউশন একটা ডকুমেন্ট, মানে এটা একটা ডকুমেন্টের বেশি না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সোশ্যাল কন্ট্রাক্ট, কিন্তু এটা এন্ড অফ দ্য ডে একটা ডকুমেন্ট, আমাদেরই লেখা। সো চেঞ্জও আমরাই আনি, আমরা কিভাবে ক্ষমতা কোথায় প্রয়োগ করি সেই হিসেবে চেঞ্জ আনি। তো গত 15.5 বছর ক্ষমতা যেহেতু শেখ হাসিনার হাতে ছিল, সে যেভাবে চেঞ্জ করতে চেয়েছে করেছে। এখন যাদের হাতে ক্ষমতা, মানে সামনে যাদের হাতে ক্ষমতা যাবে, যদি আমরা জনগণের হাতে ক্ষমতা আসলে রাখতে পারি, তাহলে হয়তো আসলে আবল তাবল চেঞ্জ হয়তো এই সংবিধানে আসবে না, বাট দ্যাটস ফর দ্য ফিউচার টু টেল। জুডিশিয়ারির উপরে সাংবিধানিকভাবে যেমন প্রেশার এসছে, তেমন গত অনেক বছর এই যে চিফ জাস্টিসকে যেভাবে ধরে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে জুডিশিয়ারিকে কিছু দূর কুলসিত আর কি রাজনৈতিক কারণে করা হয়েছে। মানে এগেন আমি ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো যে মানে কোনো একতরফা দোষ না, একটা বড় সাইড দিয়ে প্রেশার এসছে, এবং প্রেশারটা যে চলে গেছে তা না, কিন্তু মানে আপনারা বলতেই পারেন যে আওয়ামী লীগ চলে গেছে, হাসিনা চলে গেছে, প্রেশার চলে গেছে, কিন্তু একটু যদি খেয়াল করেন যে এই যে
বড় দাগে বেশ অনেকজন হাইকোর্টের বিচারপতিকে বিশ্রামে পাঠানো হলো, সেটাও কিন্তু বিচারিক প্রক্রিয়ায় বা জুডিশিয়াল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিদ্ধান্তে এগুলো হয়নি। হাজার হাজার তরুণরা কোর্ট প্রাঙ্গণ দখল করেছে, তারপর হয়েছে। তো এইটা কি আসলে রাজনৈতিক প্রভাব না? মানে একটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, মানে আমরা মনে করেন আমরা একদাকে বলবো যে আমাদের সেই সময়টা একটা আশঙ্কা অনেকে করছিলেন যে একটা জুডিশিয়াল কু হবে। না না না, আমি জুডিশিয়াল কুর কথা বলছি না, আমি বলছি যখন মানে জাজ, আমি প্রথমটার কথা বলছি না, আমি দ্বিতীয়টার কথা বলছি। দ্বিতীয়টার কথা প্রথমটা দুঃখজনক ছিল, কিন্তু আমরা সবাই মেনে নিয়েছি, কারণ তখনও আমরা তখনও হাসিনা বিরোধী আন্দোলন শেষ হয়নি। হ্যাঁ, নতুন সরকার গঠন হয়ে গেছে, কিন্তু আন্দোলন শেষ হয়নি, যে তারপর আনসারের ঘটনা ঘটলে এরকম অনেক কিছু। এবং তখনও হয়তো আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যেত, বা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে ছিল, সেটা আমরা আর্ম ফোর্সেস বলি, যেটাই বলি, সরকার হয়তো তাদেরকে ব্যবহার করতে পারতেন তরুণদেরকে আপনার হাইকোর্ট ঘেরাও করতে না পাঠিয়ে। কিন্তু তাও তখন দরকার ছিল, কারণ এটা জুডিশিয়াল কু বা কিছু করতে চেষ্টা করছিল। কিন্তু দ্বিতীয়বার যখন হলো যে এই যে 12 জন বিচারপতিকে অপসারণ করতে হবে বা বিশ্রামে পাঠানো হলো আলটিমেটলি, এটা তো এই বাইরের এই প্রেশারটা তো দরকার ছিল না, এগুলো তো প্রেসিডেন্স তৈরি করে। এই যে আজকে এই যে তবলিকের কথাটা আসলো, তবলিকের বড় দাগে দুটো গ্রুপ, সাতপন্থী অ্যান্ড বটনটপন্থী, তাদের ভিতরে একটা কোন্দল চলছে। এই জায়গাগুলোতে এগেন এটা অত্যন্ত দুঃখজনক এই ধরনের ঘটনা ঘটছে। বাট আমরা সরকার পক্ষ থেকে বা স্টেটের পক্ষ থেকে দেখলে খুশি হতাম যে স্টেটের দায়িত্বপ্রাপ্ত, হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, এরকম স্টেটের দায়িত্বপ্রাপ্ত কেউ তাদের সাথে বসছেন, আলোচনায় বসছেন, তাদের মীমাংসা করাতে চেষ্টা করছেন, বা আইন কিভাবে এখানে অ্যাপ্লাইড হবে সেটা নিয়ে আলোচনা করছেন। কিন্তু আমরা দেখলাম বারবার করে দুজন ছাত্র যারা সরকারের সাথেও সম্পৃক্ত না, মানে সরকারের সাথেও কয়েকজন তরুণ সম্পৃক্ত হয়েছেন 8ই অগস্টে, যারা সরকারের সাথেও সম্পৃক্ত না, তারা সবচেয়ে বড় রোল প্লে করছেন এইটার একটা সুরাহা বের করতে। এটা তাহলে স্টেট কি কাজ করছে? স্টেট কি শুধু কমিশন বানাচ্ছে? মানে স্টেটের দায়িত্বগুলো পরিপূর্ণ করছে কে? সো এই জায়গাগুলো থেকে আমরা যদি এখন নতুনভাবে সব কিছু সাজাতে চাই, তাহলে মনে রাখতে হবে যে সাজাতে পারবে কারা? সাজাতে পারবে যাদের হয়তো অভিজ্ঞতা আছে, সরকার পরিচালনা যাদের অভিজ্ঞতা আছে, যারা ব্যুরোক্রেসিতে ছিল, আপনার স্টেট ক্রাফটের সাথে ছিল, কিন্তু আওয়ামী দোসর না। কিন্তু একই সাথে স্টেট ক্রাফট আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যদি চালাতে হয়, তাহলে জনগণের সম্পৃক্ততা লাগে। সো তাহলে আজকে মনে করেন মাসুদ ভাইয়ের 35 বছরের অভিজ্ঞতা এবং বড় দাগের অভিজ্ঞতা গণমাধ্যম পরিচালনা বা গণমাধ্যমে, সো গণমাধ্যমের কোনো একটা দায়িত্ব উনি বড়ভাবে আপনি ওনাকে দিতেই পারেন। কিন্তু সরকার পরিচালনা আসলে শুধু টেকনিক্যাল দায়িত্ব নেভানো না, সরকার পরিচালনা আসলে ওই টেকনিক্যাল দায়িত্বের উপরে জনগণের যেটা চাওয়া এবং জনগণের প্রাপ্তি হিসেবে যেটা জনগণ দেখতে চায়, সেটা প্রপার অ্যাপ্লিকেশন, এবং সেটা প্রপার অ্যাপ্লিকেশন হতে হলে যে পরিচালনাটা করবে উপর থেকে, বা যারা, সেটা মানে 100 জন হোক, 1000 জন হোক, তারা নির্বাচিত হতে হবে। কারণ নির্বাচিত হলে, এবং সঠিক নির্বাচনের মাধ্যমে, হাসিনা যে 14, 18 বা 24 যেগুলো করেছে এগুলো না, সঠিক নির্বাচনের মাধ্যমে যদি হয়, তাহলে একমাত্র সেই ওই জায়গায় এসে বসতে পারবে যাকে জনগণ তাদের আশা ভরসার প্রতীক হিসেবে দেখে ওই জায়গায় বসিয়েছে। সো সে যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে এক হলো সে জানে জনগণ কিছু, অ্যাটলিস্ট তার এলাকার জনগণ বা যাদের ভোট নিয়ে সে এসেছে তারা কি চায়, সেই হিসাবে সে পরিচালনা করতে পারে। একই সাথে যেহেতু সে ওই যে ওই ভোটটা পেতে হি ওয়াজ এইবল টু, হি ও শি, তারা পেরেছে ওই ভোটটা নিয়ে জয়লাভ করতে, তার মানে জনগণের সাথে সম্পৃক্ততা তার আছে। সো তার ওই নেটওয়ার্কটা হচ্ছে, ওই যে বিদেশে যে খুঁজতে হবে না কে কোন দায়িত্বে বসবে। আজকে যদি আপনি মনে করেন আপনার জার্নালিস্ট কমিউনিটিতে যারা ক্রাইম রিপোর্টার আছেন, 20 বছর 30 বছর ধরে ক্রাইম রিপোর্টার আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন কোন থানায় কার বসা উচিত, আপনাকে সুন্দর তালিকা করে দেবে। আপনি লোকাল পলিটিশিয়ানকে জিজ্ঞেস করেন তার অ্যাটলিস্ট তার এলাকার কতগুলো থানায় কার কোথায় বসা উচিত, সে আপনাকে সুন্দর তালিকা করে দেবে। কিন্তু আবার দেখা গেছে যে আমরা যদি 91 নির্বাচনটা খুব ভালো ধরে নেই বা 2009 নির্বাচনটা ভালো করে নেই, সেখানেও তো আসলে ক্ষমতাকে একটা এক্সটেন্ড করার একটা প্রয়াস ছিল। মানে আচ্ছা, এই জায়গায় আমি আপনার আসি। প্রথমত হলো 2009 নির্বাচন আমি ভালো নির্বাচন ধরি না। আমার নিজের রিসার্চ আছে, পাবলিশ রিসার্চ আছে, যেখানে আমরা দেখাচ্ছি, আর আরও লোকজনেরও আছে, আমার একার না, বাট আমার নিজেরও আছে, যেখানে আমরা দেখেছি যে 2009 নির্বাচনে স্ট্যাটিস্টিক্যাল অনেক অ্যানমালিজ আছে, যেটাতে পরিষ্কার হয় যে এইটা নর্মাল নির্বাচন ছিল না বা পরিষ্কার নির্বাচন ছিল না। আমরা 91, 96, 2081, 2009 বাদ দিই, 91, 96, 2001, 91, 96, 2001 যে জিনিসটা হয়েছিল যে নির্বাচনগুলোর মাধ্যমে একটা প্র্যাকটিস শুরু হয়েছিল। কারণ দেখেন 91-তে জিতে, 96-তে জিতে নাই, 96-তে জিতে 2001-এ জিতে নাই। করতে যাচ্ছি যে ধরেন এটাই জাস্ট ছোট্ট করে আমি আপনাকে বলছি যে প্র্যাকটিসটা শুরু, মানে 15 বছরের অভিজ্ঞতায় রাজনৈতিক দলগুলো এমন একটা জায়গায় আসছিল, ওয়েট এ মিনিট, আমরা যা ইচ্ছা তাই তো করতে পারি না।
কারণ তাহলে তো লোকজন আর ভোট দিবে না। তাহলে আমার দুইটা শুধু অপশন আছে, একটা হলো ভোট থামাও, দ্বিতীয়টা হলো আর নাইলে জনগণের কথা শোনো। এবং প্রত্যেকটা দলের ভিতরে এই দুই আঙ্গিকে কাজ কিন্তু শুরু হয়ে গেছিল 2001-এর পর থেকে। প্রবলেমটা হলো 111 এগেন অনেক কারণে হয়েছে, সেটার ইতিহাসে যাব না, বাট 111-এ যেটা হলো যে তারা যদি তখন একটা সুন্দর সংস্কার করে কেয়ারটেকারের আন্ডারে একটা নির্বাচন দিয়ে দিত, প্রথমে তারা যখন এসেছিল তাদের কিন্তু অনেক লম্বা হানিমুন পিরিয়ড ছিল। 111-এর সরকারে যেমন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারও হানিমুন পিরিয়ড সুন্দর আছে এবং আমরা সবাই সাপোর্ট দিয়ে যাচ্ছি, কিন্তু তারা ভেতর থেকে বলছেন আমরা তাদের বিরোধিতা করছি, একদম না, আমরা কিছু সমালোচনা করছি, যে কোনো সরকার সমালোচনা তো শুনতে হবে ভাই, এতটুকু তো শুনতে হবে, হ্যাঁ। তো কিন্তু আমরা তাদের বিরোধিতা করছি না, তাদেরকে সাপোর্ট করে যাচ্ছি। 111-এ যেটা হয়েছিল যে তারা ওই সুন্দর হানিমুন পিরিয়ডটাকে সঠিকভাবে ব্যবহার করেনি। তারা ওই দাগ নিয়ে বসেছিল না, তারা বিশাল আকারে তারাই সব বুঝে, দেশের জনগণের বোঝার দরকার নেই, তারা সব সংস্কার আমি আবার আপনার কাছে করতে আসবো। করতে জাস্ট কুইকলি এমন একটা জায়গায় গেল যেখানে না তাদের সংস্কার কার্যকরী হলো, না তারা নির্বাচন করতে পারলো, দিয়ে দিল 15.5 বছরে। ঠিক আছে, আমি একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে আসতে চাই যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি, যে বিধানটি, সেটা আসলে স্থায়ী সমাধান নয়। জাতীয় নাগরিক কমিটি এমন বক্তব্য দিচ্ছে। আমরা যদি আসলে উন্নতি বিশ্বের দিকে তাকাই, যুক্তরাজ্য কিংবা পার্শ্ববর্তী দেশ ভারত, তারাও কিন্তু একটা নির্বাচিত দলের অধীনে বা সরকারের অধীনেই আরেকটা নির্বাচন হয়। মানে আপনি বক্তব্যটাকে আসলে কিভাবে দেখেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটা আসলে স্থায়ী সমাধান নয়? দেখুন, একই চিকিৎসা কিন্তু সব জায়গায় চলবে না। আমেরিকায় যেটা চিকিৎসা হবে আমাদের এখানে সেই চিকিৎসা নাও হতে পারে। ওখানকার এনভায়রনমেন্ট, ওখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, ওখানকার মানুষের শিক্ষা রুচি, ওখানকার পলিটিক্যাল ইনস্টিটিউশন, এগুলো অনেক কিছু। কিন্তু এমনকি পার্শ্ববর্তী বেশ ভারত, আমাদের এখানে তো পলিটিক্সটা খুবই মানে আপনার এখন পর্যন্ত ওইভাবে পরিপক্কই হয়নি, কিন্তু ভারতে কিন্তু হয়ে গেছে। ভারতে সেই 47-এ স্বাধীন হয়েছে, একবারও কিন্তু ওদের এখানে কিন্তু মানে শাসনতন্ত্রের বাইরে, মানে সংবিধানের বাইরে কোনো শাসন কিন্তু আসেনি। ওখানে যেটা সহজ হয়েছে আমাদের এখানে তো সহজ না। আপনি একটা গাছ বুনলেন, গাছটা বোনার পর গাছটা এতটুকু হলো, 2 হাত হয়েছে, উঠাই নিয়ে আরেক জায়গায় বুনেন, আবার আরেক জায়গায় বুনতেছেন, বারবার আপনি শিফট করছেন, কিন্তু ওই গাছ কিন্তু বড় হবে না ভাই। আমাদের রাজনীতি কিন্তু এরকম বারবার চেঞ্জ করতে হচ্ছে, কাজে এটাকে সময় দিতে হবে। তো এটা তো আসলে ইনস্টিটিউশন হিসেবে গড়ে ওঠে নাই আমাদের এখানে, যে কারণে ওদের এখানে যেটা সহজ, সাধারণ, স্বাভাবিক, এটা আমাদের এখানে না। ভারতেও যেমন ওখানে বিচার বিভাগের উপর সরকারের হস্তক্ষেপ হচ্ছে না তা না, পাকিস্তানেও যে হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু সেটার মাত্রাটা আমাদের মতো না। মাত্রার একটা বিষয় কিন্তু আছে। কাজেই আমাদের এখানে নানা রকম ট্রায়াল এন্ড এরর বেসিসে কিন্তু শেষ পর্যন্ত তাহলে তো ওই বিষয়টাই আসে যে আসলে সংবিধান যেমনই হোক, আপনার আইনি কাঠামো যেমনই হোক, সেটা তো রাজনৈতিক দলের উপরই নির্ভর করে। রাজনৈতিক আপনার অভিলাষ, আপনার রাজনৈতিক কতটুকু আপনি আসলে ক্ষমতাকে ব্যবহার করবেন, কতটুকু করবেন না, সেটার উপরই তো নির্ভর করে। হ্যাঁ করে, কিন্তু আমি আগের প্রশ্ন তো শেষ করিনি। শেষ করি না, তো এখন কোশ্চেনটা হলো কি, ট্রায়াল এন্ড এরর বেসিসে মানুষ কিন্তু, আমাদের দেশের মানুষ কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারটাই হলো সবচেয়ে ভালো পদ্ধতি তার ভোটাধিকার প্রয়োগের জন্য। এটা কিন্তু দেশের মানুষের সিদ্ধান্ত, এবং আমি এটা মনে করি, আমিও মনে করি এরকম ভাবে। কাজে সেটা এখন যেহেতু মানুষ যতক্ষণ ভাববে ততক্ষণ আপনি এটাকে অনার করবেন না। আলটিমেটলি মানুষের আকাঙ্ক্ষাটা তো মূল। আর আপনি শেষে যে কথাটা বললেন যে রাজনৈতিক যারা ক্ষমতায় থাকে, রাজনীতিবিদ যারা আছে, তারা অনেক কিছু কিন্তু অনেক ভালো সিস্টেমকে তারা কিন্তু নষ্ট করে দেয়, সবসময় দেয়। কিন্তু আমরা কিন্তু এটাও দেখেছি এখানে যে তত্ত্বাবধায়ক সরকারে যতক্ষণ থাকছে এটাকে খুব বেশি একটা নষ্ট করা যাচ্ছে না। যেমন ধরুন 2009 তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওটা হয়তো আপনাদের মার্ক ছিল না, কিন্তু 14-র মতো তো ছিল না রে ভাই, 18-র মতো তো ছিল না। তো কিছুটা কিন্তু মানুষের চিন্তা, মানুষের আকাঙ্ক্ষা, রিফ্লেকশন ওখানে ঘটে। জি, আমি ববি ভাইয়ের কাছে আসতে যে সংশোধন বাতিল আদালতের মাধ্যমে, সেটাকে আবারও ওই সংশোধনের বাতিলের সিদ্ধান্তটা আবার বাতিল করা, মানে এই যে চলছে, এর মধ্যে কি আসলে সংবিধানকে যেই ছুঁড়ে ফেলার বা সংবিধানকে বাতিল করে দেওয়ার প্রশ্নটি আসছিল, সেটাকে আসলে আরো বেশি জোরালো হয় কিনা? সংবিধান বাতিল করার সম্ভাবনা খুব কম আমার কাছে যেটা মনে হয়। আমি আমার এখন মনে হওয়ার কথা বলছি, কারণ কমিশনদের সাথে আসলে পরিষ্কার আলোচনা কোনো স্টেক হোল্ডারদের সাথে এই পর্যন্ত হয়নি কমিশনগুলোর সাথে। বাট আমার মনে হয়, কারণ সংবিধান বাতিল করার সম্ভাবনা খুব কম, আমি কেন বলছি, যে প্রত্যেকটা জিনিস একটা ফ্রেমওয়ার্ক আছে। তো মানে বিশ্বের যে কোনো সংবিধানেই যান, যতগুলো দেশের সংবিধান আছে সবগুলো কিছু ফ্রেমওয়ার্কের আঙ্গিকে করা। সো কিছু জিনিস সিমিলার,
স্পেশালি যদি প্রিন্সিপলস ওই সংবিধানের পেছনের প্রিন্সিপলসগুলো যদি সেম থাকে। আমরা 3 মিনিট পাবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে এগেন মানে আইনগতভাবে কিছু প্লাস মাইনাস হতে থাকবে, এটা হতে থাকবে। এবং আপনার জুডিশিয়ারির দায়িত্ব আছে, হাইকোর্টের একটা দায়িত্ব আছে যে সংবিধানের প্রিন্সিপলসের বিরুদ্ধে কোনো আইন যেন না হয় এবং সংবিধানের ভিতরে সংবিধানের প্রিন্সিপলসগুলো যেন ফলো হয়। তারপর বাকি 2/3 মেজরিটিতে যদি পার্লামেন্ট করে তাহলে পার্লামেন্ট করবে। কিন্তু এগুলো প্রসিডিউরাল, এগুলো হচ্ছে। এবং এখন যা হচ্ছে এই যে 15th অ্যামেন্ডমেন্ট এর যে কিছু জিনিস, সব কিছু না বাট কিছু জিনিস বাতিল করা, কেয়ারটেকার সরকার নিয়ে আসা, এগুলো আমরা পজিটিভভাবে দেখি। এবং বড় আঙ্গিকে আমরা যদি একটা আলোচনায় সবাই আসতে পারি, অনেকে অনেক জায়গা থেকে অনেক আলোচনায় আমরা একমত হয়ে গেছি অলরেডি, সে সংবিধানে এতগুলো সংস্কার আমরা চাই। এগেন অনেকগুলো দল, জনগণ বা সুশীল সমাজ, গণমাধ্যম, অনেকগুলো এগুলো আমরা বলতে পারি মীমাংসিত ইস্যু। নির্বাচনের আগে সংস্কার চান? হ্যাঁ, না আমি বলছি এই সংস্কারগুলো কি হবে এটা আমরা সেট। এখন সংবিধান সংস্কার করতে হলে আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচিত পার্লামেন্ট হতে পারে বা আলাদাভাবে আপনাকে নির্বাচন দিয়ে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হবে। নির্বাচন ছাড়া কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে না, এটার জন্য নির্বাচন লাগবে। এখন শুধু আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্যই নির্বাচন করতে পারেন বা পার্লামেন্টারি নির্বাচন করে ওই পার্লামেন্ট নতুন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হতে পারে। এখন আপনি যদি নির্বাচন করতেই পারেন তাইলে আপনি পার্লামেন্টারি নির্বাচন কেন করবেন? আপনি শুধু একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন কেন করবেন? এবং ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন করে যদি আপনি কনস্টিটিউশন রিফর্ম করেন তাহলে ততদিন সরকার পরিচালনা কে করবে? এই দায়িত্বটা কার? এই প্রশ্নগুলো আসলে একটু সবাই যদি আমরা বসে আলোচনা করতে পারতাম। জি, আমি ওই একই প্রশ্ন মাসুদ কামাল ভাইকে শেষ প্রশ্নটা করে যাচ্ছি যে সংবিধানে এতবার সংশোধন, আবার সংশোধন বাতিল, এত কিছু যে হয়েছে, সংবিধানকে আসলে এই অবস্থায় রাখা যায় কিনা বা সংস্কারটা আসলে কতটুকু হবে, কিভাবে হবে? 1 মিনিট মাসুদ কামাল ভাই। না, এখন রাখা যায় কিনা, যেহেতু ওনারা একটা কমিশন বসেছেন, ওনারা বসবেন, পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করবেন, তারা চেঞ্জ তো করবেনই। এখন এটাকে আমূল পরিবর্তন করতে হবে, পুরোটাই ফেলে দিতে হবে, এটা আমি মনে করি না। এটা ফেলে দিতে গেলে অনেক সমস্যা সাপেক্ষ ব্যাপার আছে, আর এখানকার সবই খারাপ আমি তাও মনে করি না। এই সংবিধানে অনেক ভালো ভালো কিছু আছে, যেগুলো সমস্যা সেগুলো চেঞ্জ করেন আপনারা। এখন প্রবলেমটা হচ্ছে কি, এই বিষয়গুলো আসতো না। এটা হচ্ছে কেন, এই কমিশনের যিনি প্রধান, উনি এই নতুন সরকার আসার পরে একটা থিওরি নিয়ে আসছেন, এই সংবিধান পুরো ফেলে দিতে হবে। এখন যে পুরো ফেলে দেওয়ার পক্ষে, পুরো লিখনের পক্ষে, তারা বানিয়ে দিয়েছেন চিফ, তখন তো সে নিজে একটা পার্টি, তখন এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসে, মানুষের মধ্যে সন্দেহগুলো উকি দেয়। জি, অসংখ্য ধন্যবাদ। সংবিধান পুনর্লিখনের পক্ষে নয় বরং সংস্কারের পক্ষে অনেকে মত দিচ্ছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ কিংবা সাংবাদিক মহল থেকেও। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল দেখা হবে আবারও একই সময় রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।